দায়িত্ব গ্রহণের পর ৬ মাসে অধ্যাপক মোহাম্মদ ইউনূস দেশে বিদেশে অনেক সাক্ষাৎকার দিয়েছেন। দেশের সাক্ষাৎকারগুলোর মোটের ওপর একই রকমের। প্রশ্নগুলো এক, উত্তরও এক। সাম্প্রতিক দু একটি সাক্ষাৎকারে তাকে কিছুটা ক্লান্ত, এমনকি বিরক্তও মনে হয়েছে। অথচ বিদেশিদের সঙ্গে সাক্ষাৎকারের সময় তার গলার স্বর ভিন্ন, এমনকি শরীরের ভাষাও। সেখানে তিনি আশাবাদী নন, বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের ব্যাপারে তিনি রীতিমতো নিশ্চিত। আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি যার অভাব সেটি হলো আশা। বিদেশি বন্ধুদের তিনি জানিয়েছেন এক ভিন্ন বাংলাদেশ গড়ার কঠিন কাজে তিনি হাত দিয়েছেন। এই কাজের পেছনে চালিকা শক্তি দেশের ছাত্র ও তরুণ নাগরিকেরা। তাদের অনুরোধেই তিনি এই দায়িত্বভার নিয়েছেন। ২ সপ্তাহ আগে অধ্যাপক ইউনূস দুভসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে এসেছিলেন অতিথি হয়ে। সেখানে তাকে ঘিরে একাধিক প্রশ্ন উত্তর সেশনও হয়েছে, মুখোমুখি সাক্ষাৎকারও দিয়েছেন, যার একটি ছিল ফিনান্সিয়াল টাইমস এর আন্তর্জাতিক বিষয়ক প্রধান ভাষ্যকার গিডিয়ান রাকমানের সঙ্গে। সাক্ষাৎকারটি যা পডকাস্ট হিসেবে প্রচারিত রয়েছে। ঢাকার পত্রপত্রিকায় তার মোদ্দা প্রচার পেয়েছে। কিন্তু এসব প্রতিবেদনে যা নেই তা হলো অধ্যাপক ইউনূসের আশাবাদী কণ্ঠস্বরটি। তিনি প্রকৃতই বিশ্বাস করেন বাংলাদেশের সামনে এক ঐতিহাসিক সুযোগ এসেছে, নতুন এক সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার। শুধু বাংলাদেশের জন্য নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এটি একটি ঐতিহাসিক সম্ভাবনা। যারা সাক্ষাৎকারটি পড়েছেন কিন্তু শোনার সুযোগ পাননি, তাদের বলবো শুনুন। জুলাই আগস্ট বিপ্লবের গল্পটি তার চেয়ে ভালোভাবে আর কেউ বলেছে এমন মনে হয় না। ১.৫ দশকের এক নায়ক এই প্রবল ক্ষমতার শক্তিকে কিভাবে নতুন প্রজন্মের সদস্যরা অদম্য সাহস ও বুদ্ধিমত্তায় রূপান্তর করলো, অধ্যাপক ইউনূসের জবানবন্দিতে তা রীতিমতো শিহরণ জগায়। এই অভাবিত জনগণের বিবরণের প্রায় পুরোটাই ধরা আছে দেশের দেওয়ালচিত্রে। এমন ঘটনা পৃথিবীতে আর কখনো কোথাও ঘটেনি। তার মানে এটা একটা গ্রাফিতি রেভলিউশন। ইউনের প্রশ্ন, তাদের আন্দোলনে যখন তুঙ্গে এসব ছেলেমেয়ে একের পর এক দেয়ালচিত্র এঁকে গেছে, অদ্ভুত যেসব দেয়ালচিত্রে ফুটে উঠেছে তাদের স্বপ্নের বিবরণ। অধ্যাপক ইউনূস ১২ বছরের এক বালকের মায়ের কাছে লেখা তার শেষ চিঠির কথা উল্লেখ করেছেন। মা, আমি জানি তুমি চাও না আমি মিছিলে যাই, কিন্তু দেখো আমার সব বন্ধুরা মিছিলে, আর কেউ কেউ মারাও গেছে। আমি ভীতু নই, আমি তাদের জন্য, দেশের জন্য লড়তে চাই। আমি যাচ্ছি মা, আমাকে দোয়া করো। যদি আর ফিরে না আসি, যদি আমার মৃত্যু হয়, আমাকে ক্ষমা করে দিও। এই ছেলে মিছিলে গিয়েছিল আর ফিরে আসেনি। অধ্যাপক ইউনূসের মুখে এই গল্প আবারও শুনে আমি চোখের জল আটকাতে পারিনি। তিনি বিদেশি সাংবাদিককে সাহসের গল্প বলেছিলেন, বীরত্বের গল্প বলছিলেন, তার চেয়েও বড় কথা এক স্বপ্নগাথার বিচরণ দিচ্ছিলেন। ছোট বড় সব বিপ্লবের এক বা একাধিক বয়ানকারী থাকে। গিডিয়নের সঙ্গে অধ্যাপক ইউনূসের সাক্ষাৎকারটিতে শুনে আমার কাছে মনে হয়েছে জুলাই আগস্টে বর্তমান বাংলাদেশের যে অভূতপূর্ব জনজাগরণ তার সেরা ক্রুবাদুর তিনি। সেই জনজাগরণের গল্পটি এখনো পুরোপুরি লেখা হয়নি। যখন লেখা হবে, অধ্যাপক ইউনূসের কণ্ঠস্বরটি তাতে নির্ঘাত স্থান পাবে। দেশের ভেতরে ও বাইরে অনেক বিপ্লবের সম্ভাবনা ও সাফল্য নিয়ে এখনও সন্দিহান এমন লোকেরও অভাব নেই, যারা বিগত স্বৈরাচারী সরকারের প্রত্যাবর্তনের জন্য দিন গুনছেন। সেই সব লোকের কাছে এই কথা পৌঁছে দেওয়া খুব জরুরি যে ঠিক কেমনে বাংলাদেশ আমরা চাই, আর তার নির্মাণের দায়িত্ব আমাদের। অন্য কেউ তা আমাদের জন্য নির্মাণ করে দেবে না। স্বৈরাচার প্রস্থান আমাদের তেমন একটি পরিবর্তিত বাংলাদেশ গড়ার সুযোগ তুলে দিয়েছে। আমাদের সৌভাগ্য অধ্যাপক ইউনূস সেই নির্মাণ কাজে নেতৃত্ব দিতে এগিয়ে এসেছেন।